ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আজকের যে আলোচিত বিষয়, জুলাই ঐক্যে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি বাধা পেয়ে ফিরে গেল বাড্ডা থেকে। বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে দিল্লির উদ্বেগ। শুরুতেই গোলাম মুর্তজা, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে এখনকার যে সম্পর্ক, আপনার কি মনে হয় যে এই সম্পর্ক কখনো উন্নত কিংবা ভালো হওয়ার সম্ভাবনা আছে নির্বাচনের আগে পর্যন্ত? সম্ভাবনা নাই সেটা বলা যাবে না। আর একটা নির্বাচনকে সামনে রেখেও আমার মনে হয় না যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা সেইভাবে মূল্যায়ন করা উচিত একটা টাইম লাইন দিয়ে। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বহু বছরের, বহু কিছু মিলিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক প্রত্যাশিত। কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে না সেরকম একটা জায়গাতে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এটা মনে করে না, বাংলাদেশ এটা বিশ্বাস করে না, বাংলাদেশের নীতিতে এটা নাই, কখনোই নাই। বিশেষ করে বর্তমান সরকারের সময় তো অবশ্যই নাই। কিন্তু এখানে বেশ কিছু বাস্তবতা সামনে আছে। সেই বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বার্থ। আমরা পৃথিবীর যে কোনো দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রাখবো এবং অন্য দেশ ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো কিছু করব না, এইরকম একটা নীতি, আমি খুব মোটা দাগে কথাগুলো বলছি, এরকম একটা নীতিতে চলে বাংলাদেশ, এরকম একটা নীতিতে চলছে বাংলাদেশ সরকার। সেরকম একটা জায়গাতে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই গণ অভ্যুত্থানটা ছিল রক্তাক্ত। সেই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় এবং রাজনৈতিকভাবে দলীয় শক্তি ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে, নিজ দলের সন্ত্রাসী ক্যাডারদের ব্যবহার করে একটা মানবতা বিরোধী অপরাধ করেছে। 1,000 থেকে 1,500 মানুষকে হত্যা করে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ পালিয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষ তাদেরকে বিতাড়িত করেছে এবং এই পালানো মানুষগুলো ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সঙ্গে এই পালানো দলটির ভালো সম্পর্ক ছিল, 16 বছর তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। এই সব কিছুকে বর্তমান সরকার অতটা গুরুত্ব দিয়ে নেয়নি যতটা গুরুত্ব দিয়ে নেওয়া দরকার ছিল। অর্থাৎ সম্পর্ক খারাপ হবার ক্ষেত্রে এটাকে সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় ছিল না। মূল বিবেচ্য বিষয় ছিল, ঠিক আছে, যেটা তোমরা করেছো বা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই না, আমরা এখন থেকে শুরু করতে চাই। কিন্তু সেই জায়গাটাতে যে সমস্যাটা হয়ে গেল, যে পলাতক নেত্রী হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিল, সেটার কারণে বাংলাদেশ খুব বিরক্তি প্রকাশ করে নাই। বাংলাদেশ যে জায়গাটাতে বিরক্তি প্রকাশ করছে বা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাংলাদেশের যে জায়গাটাতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে পলাতক হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের মানুষ হত্যা করতে চাইছে, আরো মানুষ হত্যা করতে চাইছে, বাংলাদেশের ভেতরে সে অরাজকতা করতে চাইছে, বাংলাদেশের ভেতরে সে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাইছে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ভারত সরকার এটাকে কি বলবো, সমর্থন করছে, এই শব্দটি যদি আমি নাও বলি, এই কাজগুলোকে এক ধরনের প্রশ্রয় দিচ্ছে। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক যে জায়গাটি, সেটি হচ্ছে ভারতের সোশ্যাল মিডিয়া, তার চেয়ে বেশি ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা ছড়ায়, শুধু ভারতে নয়, ভারতের বাইরে, আমি যে জায়গায় বসে কথা বলছি ওয়াশিংটন ডিসিতে, এই জায়গাতেও অর্থাৎ যুক্তরাষ্ট্রেও এক ধরনের বাংলাদেশের স্বার্থ বিরোধী তৎপরতার সঙ্গে এক ধরনের সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। অর্থাৎ সবকিছু মিলিয়ে বাংলাদেশ চাইলেই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না, সুসম্পর্কটা অর্থাৎ স্থিতিশীল একটা সম্পর্ক, সুসম্পর্ক, পরস্পর আস্থা এবং বিশ্বাসের সম্পর্কটা তৈরি হচ্ছে না। বাংলাদেশ দেখেন কখন ভারতীয় হাই কমিশনারকে তলব করছে, যখন একজন জুলাই যোদ্ধাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে সেই অভিযুক্ত ভারতে পালিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রকাশিত হচ্ছে এবং ভারত
থেকে প্রচারিত যে সমস্ত সংবাদ গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই সমস্ত জায়গাতে এক ধরনের উল্লাস প্রকাশ করা হচ্ছে হত্যাকাণ্ড নিয়ে। হাসিনা যেভাবে উল্লাস করছে, ভারতের গণমাধ্যমও সেভাবে উল্লাস করছে। তো সবকিছু মিলিয়ে একটা স্বাভাবিক সম্পর্কের অন্তরায় হিসেবে এই জায়গাগুলো কাজ জি, করছে। একটা বৈরী বাংলাদেশ সম্পর্ক সব মিলিয়ে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে। আবারও ফিরবো আপনার কাছে নিশ্চয়ই। হাসান মামুন, একটু আপনার কাছে আসতে চাই। এই যে সংকট নিরসনটা আসলে কিভাবে সম্ভব, আপনার কি মনে হয়? সংকটটা আসলে তৈরি হয়েছে ভারতীয় পক্ষ থেকে। হুম। এটা বোধহয় বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই। এ নিয়ে ব্যাপক আলোচনা আমাদের দেশে হয়েছে, এবং আমার তো মনে হয় যে বাংলাদেশের যারা আহ, আন্তর্জাতিক মিত্র, বাংলাদেশের যারা উন্নয়ন সহযোগী দেশ, পশ্চিমা দেশগুলো, তারা কিন্তু এই ব্যাপারে কনভিন্সড। ভারত এখানে কি করেছে গত 15.5 বছরে? একটা প্রায় অবৈধ সরকার, প্রায় বলছি এই জন্য যে 2008 সালের নির্বাচনটা বৈধ ছিল, তবে সেই নির্বাচনও কিন্তু প্রশ্নবিদ্ধ। এটা তখন আলোচিত হয়নি, কিন্তু পরে এটা নিয়ে আলোচনা বেড়েছে, এবং এখন তো নানান কিছু জানা যাচ্ছে। এখন কেন আছে, আজ থেকে প্রায় 8-10 বছর ধরে জানা যাচ্ছে যে সেই নির্বাচনটাকে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছিল ভারতীয় পক্ষ থেকে। এবং এই নির্বাচনটা কিন্তু, এর ফলাফল বলে দেয় এই নির্বাচনটা স্বাভাবিক ছিল না। তারপরে এই নির্বাচনটা মেনে নিয়ে বিরোধী পক্ষ আহ, পার্লামেন্টে অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদেরকে স্থায়ীভাবে ক্ষমতার বাইরে রাখার জন্য শেখ হাসিনা সরকার যে নীতি গ্রহণ করে, ভারত কিন্তু প্রকাশ্যে এটাকে সমর্থন করেছিল তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে। এখানে উনি এখানে দাঁড়িয়ে নির্বাচন মানে একতরফা করার, নির্বাচন তামাশায় পরিণত করার ব্যবস্থা করেছিলেন, এবং এরপরে প্রতিটি নির্বাচন ভারত কিন্তু নষ্ট করেছে, বা এর যেটুকু সম্ভাবনা ছিল নির্বাচনের মতো হওয়ার, সেই সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। জি। এবং সর্বশেষ আহ, মার্কিন কর্তৃপক্ষ চেষ্টা করেছিল 2024 সালের নির্বাচনটাকে হুম। মোটামুটি গ্রহণযোগ্য করতে, অংশগ্রহণমূলক করতে, এবং সেটাও কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের তৎপরতায় বানচাল হয়ে যায়, এবং এ নিয়ে আওয়ামী লীগ পক্ষ কিন্তু উল্লাস প্রকাশ করে যে হাসিনা খুব স্মার্ট। আমাদের এগুলো সব মনে আছে। তো এবং আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, বলবো না আমি, অবৈধ প্রধানমন্ত্রী, তার যে পররাষ্ট্রমন্ত্রী, উনি কিন্তু প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতীয় পক্ষের কাছে আমি কি বলে এসেছি, হাসিনার পাশে থাকতে হবে ইত্যাদি। তো যাই হোক, এগুলো আমরা সব জানি। কথা হচ্ছে যে ভারত আমাদের গণতন্ত্র বিনষ্ট করার ক্ষেত্রে যে বিরাট ভূমিকা রেখেছে, এটা ভারতীয় পক্ষকে স্বীকার করতে হবে। এবং গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ যেভাবে দেখে, ভারত হুম। কিন্তু একই দৃষ্টিতে দেখে। গণ অভ্যুত্থানকে জঙ্গি হামলা বলে এখনো তারা প্রচার করছে, তাদের মিডিয়া একটা কনসেন্ট্রেটেড প্রচার এখনো চলছে। মাঝে মাঝে এটা থামে, মাঝে মাঝে বাড়ে। আবার এই শুরু। হাদি হাসান মামুন, আমার হত্যাকাণ্ডে। আরেকটি প্রশ্ন রয়েছে। হ্যাঁ, জি। শুধুমাত্র আওয়ামী লীগের কারণে, একটি রাজনৈতিক দলের কারণেই কি দুই দেশের মানুষের মধ্যে কিংবা দুই দেশের সম্পর্কে এই বৈরিতা? না, আওয়ামী লীগ কি করেছে এটা তো একটা বিষয়, হুম। কিন্তু ভারত একটা গণতান্ত্রিক দেশ বলে সম্মানিত। হুম। সারা বিশ্বে কিন্তু এখনো ভারতকে সম্মান করা হয় যে ভারত একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তো এবং যদিও সেই দেশে কিন্তু গণতন্ত্রের ইরোশন হচ্ছে, সেখানে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সাম্প্রতিক নির্বাচনগুলো দেখেছি যে আহ, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হয়নি এবং প্রশ্নবিদ্ধ। তো ভারত ভারতের পররাষ্ট্রনীতি ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। ভারত প্রতিবেশী কোনো দেশের সঙ্গে, শুধু বাংলাদেশ না, শুধু বাংলাদেশ হলে কিন্তু কথা ছিল, প্রতিবেশী কোনো দেশের সঙ্গে সে সম্পর্ক স্বাভাবিক রাখতে পারেনি, এবং তার অতীতের ইতিহাস কিন্তু কলঙ্কিত। মানে পর রাজ্য গ্রাসের ইতিহাসও তাদের আছে। সুতরাং ভারতের ব্যাপারে তো একটা সতর্ক অবস্থান থাকতেই হবে। এবং গণ অভ্যুত্থানের পরে ব্যাপক মানুষের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশকে একটা স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে, এবং এখানে বন্ধুদের শত্রু দেশের ধারণা এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং ভারত নির্ভর পররাষ্ট্রনীতি চলতে পারে না। ডক্টর ইউনূস সরকার অন্তত একটা ক্ষেত্রে আমি বলবো যে একটা ভালো পদচ্ছাপ, ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, যেটা হুম। পরবর্তী সরকারকেও, যে সরকারই আসুক নির্বাচিত হয়ে, তাদেরকে কিন্তু ফলো করতে হবে। এবং এই দেশের মানুষ, আমার মনে হয়, আমার ফিলিং ব্যক্তিগত, আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি, আমি রিক্সায় চড়ি, মাঝে মধ্যে বাসে উঠি, আমি মানুষের কথাবার্তা কিন্তু শুনি। মানুষের মধ্যে একটা ব্যাপারে ব্যাপক ঐকমত্য তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ভারত নির্ভর পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তার অর্থ এই না যে আমরা ভারতের সঙ্গে বাণিজ্য করব না,
আমাদের যদি লাভজনক হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে বাণিজ্য করবো, এখনো আমরা করছি। জি। এই গণঅভ্যুত্থানের পর কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম তথ্য পাওয়া জি, যায় না। মানে আমরা ভারত থেকে সবকিছুই চাল আমদানি বন্ধুত্ব করছি, এবং তাই না? সমান সমান ভিত্তিতেই হতে ঠিক। হবে দুই দেশের ক্ষেত্রে, সমমর্যাদার ভিত্তিতে, অবশ্যই সমমর্যাদার অবশ্যই ভিত্তিতে। একটা বিরতির সময় অবশ্যই। হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত রয়েছেন হাসান মামুন এবং গোলাম মুর্তজা। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। গোলাম মুর্তজা, আপনাকে দিয়ে বিরতির পর শুরু করতে চাই। একটু তারেক রহমানের খবর দিয়ে শুরু করতে চাই যে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন। এবার নিজেই জানালেন তারেক রহমান প্রত্যাবর্তনের দিন ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির। আপনার একটু মন্তব্য জানতে চাই, তারপর আমার একটি প্রশ্ন রয়েছে, এটি পরে করতে চাই আমি। প্রথমত কথা, সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন। সেই নির্বাচনের বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটির প্রধান নেতা খালেদা জিয়ার অবর্তমানে বা তার অসুস্থতাজনিত কারণে প্রধান নেতা তারেক রহমান, এবং দীর্ঘ বছর প্রায় 18 বছর তিনি যুক্তরাজ্যে অবস্থান করতে বাধ্য হয়েছেন। তাকে বাধ্য করা হয়েছে, তাকে দেশে আসার পরিবেশ দেয়া হয়নি। এখন যখন তার দেশে ফেরার সময় হলো বা দেশে ফিরতে তিনি চাচ্ছিলেন, সেই সময়েও বাংলাদেশের ভেতরে অবস্থান করা বাংলাদেশ বিরোধী যে একটা শক্তি আছে, আমি কিন্তু সরকার বিরোধী বলছি না, সরকারের যে কোনো সরকারের সমালোচনা করাটাকে আমি স্বাগত জানাই, সরকারে থাকা ব্যক্তিদের সমালোচনা করাটাকে আমি স্বাগত জানাই। কিন্তু প্রশ্ন হয়ে যায় যখন সরকার বা সরকারের সমালোচনার জায়গার বাইরে গিয়ে যখন দেশ বিরোধী একটা তৎপরতায় লিপ্ত হওয়া হয়, সেটা নিয়ে আমার সমস্যা তৈরি হয়। যেমন তারেক রহমান ফিরবেন, ফেরার সঙ্গে বিএনপি, বাংলাদেশের রাজনীতি, আগামী নির্বাচন অনেক কিছু সম্পর্কিত। এখানে শুধুমাত্র একজন ব্যক্তি, একটি রাজনৈতিক দল নয়। তো তারেক রহমানের ফেরা নিয়েও আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ প্রোপাগান্ডা চালানো হয়েছে। তারেক রহমান ফিরবেন একটু না, যদি তারেক স্পষ্ট রহমান করতেন আপনি, মানে এই যে দেশ বিরোধী, কিংবা আমরা তো অনেকেই পার্শ্ববর্তী দেশেরও প্রভাব রয়েছে, অনেকেই বলে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন জনের আলোচনায় আমরা শুনতে পারি। মানে একটু যদি স্পেসিফিক ভাবে বলতেন যে বিষয়টা দেখেন, আসলে কি মনে হয়? দেশ বিরোধী কোনটা বলছি। গতকালকে বা পরশু দিনের আনন্দবাজার পত্রিকা, ভারতের, আমি নাম ধরে বলি, আনন্দবাজার পত্রিকা সংবাদ প্রকাশ করলো যে পরেশ বড়ুয়া ঢাকায়, আলফা নেতা পরেশ বড়ুয়া ঢাকায়। এই রকমের আরো অনেক সংবাদ আছে, বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে, আমি শুধু এটার কথাই বলছি না। ধরুন, বাংলাদেশে যারা আছেন, মাউন্ট ভাই এইখানে আছেন, তিনি সরকারের কাজ নিয়ে সমালোচনা করবেন, ডক্টর ইউনূসকে সমালোচনা করবেন, উপদেষ্টাদের সমালোচনা করবেন, এটা কোনো সমস্যা না। সরকারের নীতি নিয়ে সমালোচনা করবেন, এটা কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে কেউ যদি এখন ওই আনন্দবাজারের সূত্র উল্লেখ করে বলে যে বাংলাদেশ পরেশ বড়ুয়াকে আশ্রয় দিয়েছে এবং ঢাকায় অবস্থান করতে দিয়েছে বা সুযোগ দিয়েছে, তখন সেটা দেশ বিরোধী ষড়যন্ত্র। এখন সুনির্দিষ্ট করে বললে এই কাজটি কেউ করেছে কিনা, আমি এই কাজটির কথাই বলছি না। এরকম বহু সংবাদ আছে যারা ভারতের সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম প্রকাশ করে, এবং আমাদের এখানে ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো স্যাটেলাইট টেলিভিশনে সেই সংবাদটিকে বেস করে এখানে আলোচনা হয়, যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এই ধরনের সংবাদগুলো একটা প্রোপাগান্ডা, তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে শতভাগ মিথ্যা। জি, বাংলাদেশের এইসব কি গণমাধ্যমের তারেক দায়িত্ব রহমানের ছিল, আসার বিষয়ে কি কোনো প্রভাব ফেলে, মানে প্রভাব পড়বে এইসব মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে? না, তারেক রহমানের আসার ক্ষেত্রে কোনো মিথ্যা প্রভাব পড়বে না। তারেক রহমান যেহেতু তিনি খুব গুরুত্বপূর্ণ নেতা, একটা বিশেষ পরিস্থিতিতে তাকে বাধ্য করা হয়েছিল, এখন যখন তিনি ফিরবেন, তিনি কেন এত দেরিতে ফিরছেন সেটা অন্য আলোচনা, সেটা তারেক রহমান নিজে কখনো হয়তো ব্যাখ্যা দিবেন, সেটা আলাদা আলোচনা। কারণ আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম যে গণঅভ্যুত্থানের পরপরই তিনি হয়তো ফিরে আসবেন। ফিরেন নাই, ফিরতে পারেন নাই, সেটা নিশ্চয়ই তার বাস্তব কারণ ছিল। কিন্তু এখন তারেক রহমান ফিরে আসার ফলে সুনির্দিষ্ট তারিখ ফিরে আসবেন, সকল প্রোপাগান্ডা চাপা পড়ে যাবে। তারা এখন ভিন্ন রকমের প্রোপাগান্ডা চালাবেন, যেটা বলা হয়েছে যে তারেক রহমান ফিরলে বিএনপি সবকিছু তার অনুকূলে চলে আসবে। তো এখন তারা সমালোচনা করতে শুরু করবেন যে না, তারেক রহমান ফিরলেই বিএনপির সবকিছু অনুকূলে আসবে না। সেটা তারা করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি না। বিএনপি সরকার সবাইকে নিয়ে সমালোচনা করুক, কিন্তু আমি বলছি দেশ বিরোধী ষড়যন্ত্রের জায়গাতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আর তারেক রহমান ফিরলে যেটা হবে, নির্বাচন নিয়ে এখনো যারা বলার চেষ্টা করছেন নির্বাচন হবে কি হবে না, নির্বাচন কেমন পরিবেশে হবে, তারেক রহমান ফিরলে আমার ধারণা যে এই জায়গাটার পরিবেশ অনেক উন্নতি হবে। তখন এই সংশয় সন্দেহ ছড়ানোটা অনেক কমে যাবে। তারেক রহমান ফিরবেন, নির্বাচনী জনসভা হবে, বিএনপি চাঙ্গা হবে, জামাত তার নির্বাচনী কার্যক্রম চালাবে, এনসিপি তার নির্বাচনী কার্যক্রম আরো জোরালোভাবে চালাবে। তখন অন্যান্য প্রোপাগান্ডাগুলো তুলনামূলকভাবে চাপা পড়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি,
নির্বাচনকালীন পরিস্থিতি একেবারে স্থিতিশীল হয়ে যাবে, শতভাগ নিরাপদ হয়ে যাবে, আমি সেটা বলছি না। কখনোই কোনো নির্বাচনেই সেই পরিবেশ ছিল জি। না, তবে এখনো একটি হয়ে যাবে গতি আমি সেটা আসবে। মনে করছি না। বিশেষ করে এটা একটা গণঅভ্যুত্থান পরের বাস্তবতা, এই বাস্তবতা মাথায় রেখে তুলনামূলকভাবে ভালো একটা পরিবেশ তৈরি হবে ক্রমান্বয়ে। জি, রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা চাঞ্চল্যের সৃষ্টি হবে নিশ্চয়ই। হাসান মামুন, আপনার কাছে একটু আমি এই বিষয়েই জানতে চাই যে তারেক রহমান ফিরছেন, আপনার মন্তব্য আসলে কি? প্রথম কথা হচ্ছে যে তফসিল ঘোষণার পরপরই একটা মানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, ভয়ঙ্কর ঘটনা, দুর্ভাগ্যজনক শুধু না, আহ, মানে হাদির ওপর যে হামলা হয় আহ, পরদিনই 24 ঘন্টার মধ্যে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। এবং প্রধান উপদেষ্টা যে বলেছেন যে এটা গণতন্ত্রের উপর আঘাত, গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ার উপর আঘাত, এটা কিন্তু কিছুটা সপ্রমাণ হয় মানে এই ঘটনায়, যে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার আগেই আঘাতটা এলো। এবং এর কয়েক ঘন্টা পরই বিএনপির তরফ থেকে বলা হলো যে তারেক রহমান সাহেব ফিরবেন 25 ডিসেম্বর। আমার মনে হয় যে বিএনপি এটা আগে থেকেই জানতো। ওই যে ঘোষণাটা দেওয়া হলো, এটা কিন্তু মানে এর একটা ভালো উদ্দেশ্য ছিল। আমার ধারণা সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল ওই ঘটনায়, হাদিকে আক্রমণ করার ঘটনায়, সেটাকে ডিবাঙ্ক করা, মানে সেটাকে বাতিল করে দেওয়ার চেষ্টাতেই বিএনপি এই ঘোষণা দিয়েছে যে তারেক রহমান সাহেব ফিরবেন। তো তারেক রহমান সাহেব ফেরারটা এত তাৎপর্যপূর্ণ, এতে কিন্তু বোঝা যায়। অনেকদিন ধরে আলোচনা চলছিল যে নানা কারণে, যেগুলো এখানে বিস্তারিত বলার সময় নাই বা বলা উচিত হবে না, নানা রকম জল্পনা আসলে, যে এই কারণে ওই কারণে তারেক রহমান সাহেব ফিরছেন না, দেশ থেকে বাধা, দেশের বাইরে থেকে বাধা, তুরস্ক ফ্যাক্টর, এইসব কথাও বলা হচ্ছিল, মানে কোনো ভিত্তি নাই, কিন্তু এগুলো হচ্ছিল। যাই হোক, রাজনীতিতে তো জল্পনা আছে, তো জল্পনাকে জল্পনা হিসেবে আলোচনা করাই ভালো, কিন্তু অনেকে এগুলোকে মানে তথ্যভিত্তিক আলোচনার একটা রূপ দিতে চায়, যেটা আমি মুর্তজা ভাইয়ের সঙ্গে একমত। এমনভাবে কথাবার্তা বলে যে সুনিশ্চিত এবং তাদের কাছে তথ্য আছে, কেউ জানে না তারা জানে সবকিছু, এরকম কিছু আলোচক পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন। দেশের থেকে, দেশের বাইরে থেকে এগুলো হচ্ছে, এবং তাদের অনেক ফলোয়ার এবং তাদের প্রভাব কারো কারো মানে প্রচলিত মিডিয়ার চাইতে বেশি আমার মনে হয়। এটা একটা নতুন পরিস্থিতি, এবং এই পরিস্থিতি কিন্তু নির্বাচন কমিশনকেও মোকাবেলা করতে হবে, জি। যদি সুষ্ঠু নির্বাচন করতে চায়। যাই আমি হোক, তারেক একটু রহমান সাহেব, আমি একটা কথা বলি, তারেক রহমান সাহেব যে ফিরছেন এটা বিএনপির জন্য শুধু ইতিবাচক না, বাংলাদেশে নির্বাচনের পরিবেশ একটা গ্রহণযোগ্য মাত্রায় যাওয়ার জন্য কিন্তু এটা ইতিবাচক। কারণ বিএনপি কিন্তু এক ধরনের নেতৃত্ব শূন্য ছিল এতদিন, ভার্চুয়ালি উনি নেতৃত্ব দিচ্ছিলেন। এবং উনি যে ভার্চুয়ালি সফল হন নাই তা বলা যাবে না, কারণ বিএনপিকে উনি ধরে রেখেছেন একটা অত্যাচারী, একটা মানে দুর্বৃত্ত শাসনের সময়ে বিএনপিকে কিন্তু অখণ্ড রেখেছেন উনি। পরপর 3টা একতরফা নির্বাচন হয়েছে, বিএনপিকে কিন্তু ভাঙা যায়নি। তো এই সাফল্য তারেক রহমান সাহেবের আছে, এবং উনি সেই দলের নেতৃত্ব দাঁড়িয়ে থেকে, মানে শারীরিকভাবে উপস্থিত থেকে তার মায়ের ওই অবস্থার মধ্যে উনি দিতে এসছেন। এবং তারেক রহমান, আমি এটা দায়িত্ব নিয়ে বলবো যে বাংলাদেশের পরিবর্তিত বাস্তবতায় বিএনপিকে কিন্তু একটা লিবারেল ডেমোক্রেটিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য উনি কিন্তু বক্তব্য রেখে যাচ্ছেন। তো আমরা আশা করব যে বাংলাদেশকে মধ্যপন্থায় এবং উদারপন্থায় রাখার জন্য একটি রাজনৈতিক দল যদি ভূমিকা রাখে এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে, এখন কিন্তু অনেকের আশঙ্কা যে বাংলাদেশ আরও দক্ষিণ দিকে চলে যাবে। তো সেই জায়গাটায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি একটা উদারপন্থী মধ্যপন্থী অবস্থান নেয় এবং নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে নির্বাচনের পরিবেশটাও কিন্তু ভালো থাকবে। জি। এবং 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 আমরা তো আশা করি যে বর্তমান সরকারের যত ব্যর্থতাই থাক, জি। তারা একটা ভালো নির্বাচন দিয়ে তাদের কিন্তু এই মানে যত সমালোচনা সেটার উপযুক্ত জবাব দেবে। জি, নিশ্চয়ই। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের সম্প্রসারণে যুক্ত হবার জন্য, এবং অনেক সমীকরণ আপনাদের কথা থেকে উঠে এসেছে, সেগুলো আসলে জানলাম। অসংখ্য ধন্যবাদ গোলাম মুর্তজা এবং হাসান মামুন। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।